দেখতে দেখতে পার হয়ে গেল 2025 সাল, আমরা শুরু করেছি 2026 সাল এবং আজ প্রমিসেস জানতে চাই 2026 সালের প্রথম পর্ব। শুভ নববর্ষ, কেমন আছেন সবাই? নতুন বছরে আমরা নতুনভাবে আবার শুরু করছি নতুন প্রত্যয় এবং প্রতিশ্রুতি নিয়ে আমাদের জীবন এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠানও। আজ প্রথম এই পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে মোবাইল গেম ও নেশা, নতুন প্রজন্ম কোন ঝুঁকিতে, এই বিষয়ের উপর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন প্রমিসেস মেডিকেল লিমিটেডের অ্যাডিকশন কাউন্সিলর সাইরাজ মেহেদি রিঙ্কু। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপু। কেমন আছেন? ভালো আছি, আপনি? খুব ভালো আছি এবং শুরু করছি আজকের আলোচনা এই নববর্ষের প্রথম প্রহরে। মোবাইল গেম আমাদের জীবনের আসলে অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু এই মোবাইল যখন একটা নেশায় পরিণত হয় সেই জায়গাটি নিয়ে আপনার কাছে আজকে শুনতে চাই। গুরুত্বপূর্ণ টপিক। শুরুতেই আমি নিজে যে সমস্ত জায়গা ফেস করি সেখান থেকে একটু এক্সাম্পল দেই। জি প্লিজ। আমরা যখন একদম ছোটবেলায় পড়ালেখা শিখেছি তখন আমাদেরকে তো সব মুখস্থ করে করে শিখতে হতো, রাইট? এখন শেষ কয়েক বছর আমি নিজে দেখলাম যে অনেক কিছু টাইপ করতে গেলে খুব সহজ একটা স্পেলিংও আমার না মাথায় নেই, তার কারণ আমি জানি যে ওটা অটো কারেক্টেড হয়ে যাবে। আমি যদি ভুল করি এটা আমাকে সিগন্যাল দিবে যে এটা ভুল। সো আমি চিন্তা করছি যে যারা একদম নতুন অবস্থা থেকে, মানে যারা শিখছেই এই ওয়েতে, তাদের আসলে পরিস্থিতিটা কি? তারা অটো কারেকশন থেকেই তাদের শেখা শুরু, তার মানে বেশিরভাগ মানুষ আসলে জানেই না, মানে আনলেস তারা নিজে থেকে আগ্রহ করে শিখছে। সো আমি নিজে যখন এই প্রবলেমটা ফেস করেছি, কারণ আমার তো মুখস্থ করা, তারপরে এখন দেখি যে অনেক কিছু কেমন জানি মানে অরিজিনাল জিনিসটা আর মাথায় থাকে না, কারণ আমি ওই বিষয়ক আমার কোনো মনোযোগই তো নেই আসলে, আমি তো ওই দিকে আমার কোনো অ্যাটেনশনই নেই, কারণ আমি জানি যে এটা অটো কারেক্টেড বা ওই ডিভাইসটা, ওই গ্যাজেটটা আমাকে সাজেস্ট করে দিবে, আমাকে মাল্টিপল অপশন দিবে যে তুমি এটা চাও না ওটা চাও। তখন আমার হিউম্যান ব্রেইন যেটা, সেটা তো আসলে সেটার কাজ তো আসলে কমে যাচ্ছে। সো অবভিয়াসলি ওই জায়গাটা একটা শঙ্কার ব্যাপার, একটা ডিপেন্ডেন্সি, এটা একটা ডিপেন্ডেন্সি, মারাত্মক ধরনের ডিপেন্ডেন্সি। যে কোনো ধরনের একটা প্রজেক্ট তৈরি করতে গেলে এখন তো আর আমার তো মাথা খাটানোর দরকার হয় না, আমি চ্যাট জিপিটিতে দিলেই চ্যাট জিপিটি আমার হয়ে বানিয়ে দিচ্ছে। সো আমার নিজের যেই ক্ষমতাটা সেটা ধীরে ধীরে লোপ পাচ্ছে, সেটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কতগুলা জায়গাতে। আর ডিপেন্ডেন্সিটা তো আসলে দিনে দিনে আরো অনেক বাড়ছে। মানে আমাদের যে ক্রিয়েটিভিটি যেটাকে বলে, যে ক্রিয়েটিভ কোয়ালিটি, ক্যাপাসিটি, যেগুলো কাজে লাগানোর জায়গাটা কমে যাচ্ছে আরো। একটা সময় এটা ওয়াইড ছিল, এখন একদম ন্যারো হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাগুলো কমে যাচ্ছে। এটা একটা অ্যালার্মিং ইস্যু ডেফিনেটলি। আমি যেমন প্রমিসেসের অনুষ্ঠানটাই যখন যেদিনই পরিচালনা করতে আসি, আগের দিন হয়তো একটু মেন্টাল একটা স্কেচ করতাম যে আজকে এই অনুষ্ঠানের এই টপিকে কিভাবে আমি আগাবো। তা এখন সেটা আমাকে এত কষ্ট করে করতেই হয় না, আমি চ্যাট জিপিটির কাছে দিলে ও আমাকে একটা আউটলাইন করে দেয়। তো ডেফিনেটলি আমার ক্যাপাসিটি কিন্তু এখানটাতে কাজে লাগানোর প্রয়োজন হলো না। আপনি শুরুতেই যেই জিনিসটা বলে শুরু করলেন, আসলে অনেক ভালো দিকের সাথে সাথে গেজেট ডিপেন্ডেন্সির কিছু নেতিবাচক দিকও আছে। এটা আসলে সেটা ওই জায়গাটাই আমরা স্টাক। আমরা না এখন এই রিসেন্ট ডেইজে প্রমিসেস মেডিকেল লিমিটেডে আমরা অনেক গেজেট ডিপেন্ডেন্সির অনেক পেশেন্ট পাচ্ছি। মানে আচ্ছা, ওরা একদম ছোটবেলা থেকে গেজেটের উপরে এমনভাবে ডিপেন্ডেন্ট, এটা আসলে খুব রিসেন্টলিও না, আমরা লাস্ট বোধহয় 6-7 বছর ধরে পাচ্ছি এটা। আমার মনে আছে দেশের বাইরে থেকে আসা একটা পেশেন্ট একবার আমরা হ্যান্ডেল করেছিলাম।
এবং তার জন্য বেসিক্যালি রিল্যাপস ছিল, সে যেন যদি কখনো কোনো গ্যাজেট আবার দেখে এরকম একটা ব্যাপার, মানে সবই তো অ্যাডিকশন, সব কিছুই তো আসলে ওই দিকেই। একটা একটা ড্রাগসের পেশেন্টের ক্ষেত্রে তার রিল্যাপস যেরকম, তার আবার ব্যবহার করা, এই মানুষটার ক্ষেত্রে ছিল সে কোনো ধরনের কোনো গ্যাজেট আবার হাতে নিলে তার রিল্যাপস হবে, এবং অনেক স্ট্রাগল করতে হয়েছিল সেই সময়টা, আমার মনে আছে এখন থেকে। তখন শুরুর দিকে আরো প্রথম দিকে আমরা একটু অবাক যে গেজেট ডিপেন্ডেন্সির, এবং ও পাগল হয়ে যেত পুরো একদম, মানে উম্মাদের মতো হয়ে যেত। একটু আমরা কি যদি জানতে পারি এই মানে সেই পেশেন্টের পরিচয় গোপন রেখেই যদি আমরা একটু সিমটম গুলো জানতে পারি, যে এই যে গ্যাজেটের উপর ডিপেন্ডেন্সি, সেইটা একটাকে নেশা, রাইট? এই ডিভাইস অ্যাডিকশন, এই ডিভাইস অ্যাডিকশনে অ্যাকচুয়ালি কি দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা তার এর উপর অ্যাডিক্টেড? আমরা তো সবাই ব্যবহার করি ডিভাইস, তো ওই মানুষটা স্পেসিফিকলি অ্যাডিক্টেড কি দেখলে বোঝা যাবে? যে কোনো নেশারই সব থেকে সহজ এবং যে কোনো ডিপেন্ডেন্সির সহজ এবং সোজা সাপটা যেই এক্সাম্পলটা আমরা দিতে পারি, যে ওই ডিপেন্ডেন্সির কারণে আমার যে জীবন ধারণ সেটা ব্যাহত হচ্ছে কিনা, আমার স্বাভাবিক জীবনযাপনটা ব্যাহত হচ্ছে কিনা। যদি ব্যাহত হয়ে থাকে ওই ডিপেন্ডেন্সির কারণে, তাহলে আই এম অ্যান অ্যাডিক্ট। আর যদি না হয়ে থাকে আই এম নট, মানে ইটস ওকে। কারণ এর এই ব্যবহার তো অনেক ধরনের হতে পারে, কেউ সাময়িক, কেউ হয়তো হঠাৎ করে। আমরা নিজেরাও প্রত্যেকে মোবাইলের উপরে প্রচন্ড ডিপেন্ডেন্ট। এখন এই মোবাইলের কারণে যদি আমার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তাহলে অবশ্যই এটা আমার প্রবলেম। সেটা মাদকের ক্ষেত্রেও, ওকে, সেটা হতে পারে আজকের টপিকে গেমিং এর ক্ষেত্রেও। গেম আমি খেলতেই পারি, সেটা যে কোনো ধরনেরই হোক না কেন। আমি গেজেট বেসড যেই গেমগুলো সেগুলোর কথাই বলছি। কিন্তু আমি যদি নাওয়া খাওয়া সবকিছু ছেড়ে আমার স্বাভাবিক কার্যক্রম বাদ দিয়ে আমি যদি সেটা খেলা শুরু করি, তাহলে অবভিয়াসলি ওটার উপর আমার একটা বাজে ডিপেন্ডেন্সি আছে, যেটার আসলে চিকিৎসা হওয়া দরকার। ওকে, এটার জন্য কি সেম ধরনের উইথড্রল, ক্রেভিং, এই সমস্ত কিছু হয়? 100% উইথড্রল আছে, এবং ক্রেভিংটা ভয়ানক আসলে। ওখানে তো ফিজিক্যাল ক্রেভিং বা ফিজিক্যাল উইথড্রলের কোনো কিছু নেই, পুরাটাই মেন্টাল। এবং ইট লুকস সো উইয়ার্ড যে আপনার কোনো ধরনের কোনো ফিজিক্যাল ডিপেন্ডেন্সি ছাড়া এতটা অস্থির, এতটা ক্রেভিং কিভাবে একটা মানুষের মধ্যে থাকতে পারে, কান্নাকাটি করা, এবং সে অস্থির হয়ে যাবে, প্রচন্ড বাজে অবস্থা হয়। সেরকম ক্রেভিংও হয় এবং সেই রকম ভাবে তার উইথড্রল হয়। ডেফিনেটলি। একটা মুভি দেখেছিলাম আসলে, এটা এই কলকাতার একটা বাংলা ছবি, সেখানে একটা ছোট বাচ্চাকে দেখিয়েছিল যে ওর গ্যাজেটের উইথড্রল হিসেবে ওর সিজার হচ্ছিল। তো এটা আসলে হওয়া সম্ভব, এবং ওটা একটা সত্য ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই ছবিটি বানানো হয়েছিল, যেটা অত্যন্ত মর্মান্তিক, খুবই মর্মান্তিক, এবং এটা আসলে হয়। ছবিতে হয়তো একটু বেশি বাড়ানো হয়েছে ছবি বানাবার জন্য, কিন্তু ঘটনাটা তো ঘটেছিল, এটাই ঘটে। সেরকম উইথড্রল, সেরকম ক্রেভিং সহ আসলে এটা একটা ডিপেন্ডেন্সি। তো একটা ছোট বিরতি নেব আমরা, তারপর এসে আমরা শুনবো যে আসলে ঠিক কিভাবে আপনারা এই অ্যাডিকশনটাকে ডিল করেছিলেন বা ডিল করেন সাধারণত প্রমিসেস মেডিকেলে। এই ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমরা আসবো ফেরত। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মোবাইল গেম ও নেশা, নতুন প্রজন্ম কোন ঝুঁকিতে, এই বিষয়ের উপর সাইরাস মেহেদী রিঙ্কুর সঙ্গে। এই যে আপনারা এখন পাচ্ছেন এরকম গেম আসক্ত বা মোবাইল আসক্ত রোগী আপনাদের হসপিটালে, সেখানে আসলে আপনাদের এই রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থাটা কি? এই ধরনের রোগীর জন্য কাউন্সেলিংটা খুব জরুরি। আচ্ছা, আমাদের যতগুলো মেন্টাল এক্সারসাইজ আছে আমাদের প্রোগ্রামের মধ্যে, এগুলো গেজেট ডিপেন্ডেন্সির জন্য আসলে তো ডিটক্সিফিকেশনের তেমন কোনো কিছু নেই। ওকে গেজেট ছাড়া প্রথম কয়েকদিন রাখাটা একটা চ্যালেঞ্জ, সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করে, এবং
কিছুদিন পরে যখন সে আসলে এই এন্টায়ার বিষয়টা মেনে নেয় যে ওর এই জায়গাটাতে আসলে থাকতে হচ্ছে, ওকে ট্রিটমেন্টটা নিতে হচ্ছে, তখন আসলে অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা শুরু হয়, রাইট? তারপরে ওকে কাউন্সিলিং দিয়ে ধীরে ধীরে ওই রেগুলার রুটিনে ও যখন দেখে যে ওর আশেপাশের মানুষগুলো আসলে একই সাথে ওই ওই সিস্টেমের মধ্যে তারা যে কোনো ধরনের গেজেট ছাড়া কি সুন্দরভাবে তারাও থাকছে, তারাও ভালো আছে, যখন ওর মনের কথাগুলো শেয়ার করতে পারে, তখন আসলে জিনিসটা ট্রিটমেন্টটা তখন অনেক ইজি হয়ে যায়। এবং তারপরে তার জন্য মানে কাউন্সিলিং এর কন্টিনিউশনটা রাখাটা খুবই জরুরি, ওকে আসলে দীর্ঘ সময় টাচে থাকতে হয়। তো এখানটাতে অ্যাকচুয়ালি আপনি যেরকম বলছিলেন যে ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো ডিভাইস হাতে পাওয়া, ওটাই তার ট্রিগার। কিন্তু ডিভাইস ছাড়া আমাদের জীবনটা কিন্তু আমরা এখন আসলে ভাবতেই পারি না, এবং ডিভাইসের অসংখ্য উপকারিতা আছে। কেয়ারফুলি আমাদের যেই ধরনের সাজেশনগুলো থাকে ডিভাইসের ক্ষেত্রে, সেগুলো মাথায় রেখে তারপরে ওই ডিভাইস ব্যবহার করাটা, তাকে স্ক্রিন টাইমিং দিয়ে দেওয়া হয় যে এর থেকে বেশি না, দরকার হলে পারে ফোনে কথা বলার পর্যন্তই। কখনো কখনো শুরুর দিকে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে, যে তোমার কমিউনিকেশনের জন্য তুমি ইউ ক্যান ইউজ বাটন ফোন, সেটা দিয়ে শুরু করে তারপর দেখা যায় যে একটা সময় আসলে এটা থেকে বেরোয় গেলে পারে তার জন্য পরবর্তীতে খুব সহজ হয়ে যায়। মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা সবচেয়ে বড় কাজ। এবং যেটা অ্যাকচুয়ালি হয় যে অন্য যে ড্রাগের যে অ্যাডিকশন, সেখানেও রিওয়ার্ড সিস্টেম যেভাবে অ্যাক্টিভ থাকে, এই ডিভাইস অ্যাডিকশনেও অ্যাকচুয়ালি ব্রেনের রিওয়ার্ড সিস্টেম একই রকম ভাবে কাজ করে। যে কোনো ধরনের অ্যাডিকশনের ক্ষেত্রেই আসলে একই রকম ডিপেন্ডেন্সিটা, আসলে ডিপেন্ডেন্সির ধরনটা হয়তো ভিন্ন, কিন্তু বেসিকটা যে ভিন্ন, এক্স্যাক্টলি, বাট সবকিছুর বেসিকটা আসলে সেম, মানে স্টাইলটা একই এবং ট্রিটমেন্ট প্রসিডিওরও অনেকটা সেম। হ্যাঁ, সেই তো এটা অ্যাকচুয়ালি এখন নতুন ভাবে আসছে, এবং আমাদের এটাও মাথায় রাখাটা, মানে আমাদের এই জায়গাটাতেও নিজেদের দৃষ্টিটা প্রসারিত করা প্রয়োজন, জ্ঞানের পরিধিটা প্রসারিত করা প্রয়োজন, যে এইরকম অ্যাডিকশন হলেও ট্রিটমেন্ট বা হেল্প নেওয়াটা খুব জরুরি। এই জায়গাটিতে নলেজের এখনো অনেক অভাব আছে, অনেক ল্যাকিংস আছে। সি আমি খুব বেশি দূর না যে আমার নিজের থেকে একটু এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমি আমার নিজের বাচ্চার কথা বলি। হ্যাঁ, একদম শুরুতে এখনকার যুগে বেশিরভাগ বাড়িতে বাবা মা সবাই কাজ করে, বাচ্চা হ্যান্ডেল করাটা মায়েদের জন্য অনেক ইজি হয়ে যায় যদি ওই বাচ্চার হাতে একটা গেজেট দেয়া যায়, রাইট? সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে, শুরুর দিকে ওর স্পিচ ডিলে ছিল একটু, আমরা অবশ্য শুরুতেই ধরে ফেলছিলাম। এরপরে যেটা হয়েছে, এরপরে ওর গেজেট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে ওকে থেরাপি দিতে হয়েছে, ওকে প্রি স্কুলে দেওয়ার পরে যে ওর এই প্রবলেমটা কাটছে। তখন ও যেখানে যে ও ফিজিক্যালি ভার্বালি ওর একদম সত্যিকারের মানুষের সাথে যখন কমিউনিকেট করা শুরু করছে, তখন সে এটা থেকে মানে আল্লাহর অশেষ রহমত যে এটা আগে বুঝে আগে করা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এগুলা আসলে মিস্টেক হয়ে যায়, যেমন বাচ্চা খাবেও না ইউটিউব না ছাড়লে। এক্স্যাক্টলি, এই যে স্পিচের প্রবলেমটা, এটা কিন্তু এখন এর প্রাদুর্ভাব অনেক বেশি এখন নাওএডেজ, রাইট? আমরা যখন ছোট ছিলাম তখন এটা ছিল না, কারণ আমরা সারাক্ষণ ভার্বালি কমিউনিকেট করতাম। তখন যাদের স্পিচ ডিলে থাকতো তাদের ফিজিক্যাল ইস্যুস থাকতো, যে কারণেই হচ্ছে স্পিচ ডিলে থাকতো। কিন্তু এখন যেটা হয় যে ডিভাইস যখন বলে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, এবং আরেকটা হয় যে ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ওরা ডিভাইসে দেখতে পারে, কোনটা নিবে কি নিবে ওরা কনফিউজ হয়ে যায়। সেই কারণে এটা একটা সাইড ইমপ্যাক্ট, নেগেটিভ ইমপ্যাক্ট, যে বাচ্চার কাছে যখন যাচ্ছে ডিভাইস, তখন অ্যাকচুয়ালি ও কনফিউজ হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে, এবং সেখান থেকে সে আর কোন ল্যাঙ্গুয়েজটা পিক করবে বলবার জন্য কনফিউশন থাকে। হঠাৎ করে হিন্দি, হঠাৎ করে কোরিয়ান, হঠাৎ করে চাইনিজ, মানে কনফিউজড হওয়াটাই একটা বাচ্চার জন্য খুবই স্বাভাবিক। সেই আমার একজন নিস ও স্প্যানিশ বলে সম্ভবত, ওর বয়স এখন 2.5, তো সম্ভবত মানে যা বলে শুনতে আমাদের কাছে স্প্যানিশ ভাষার কাছাকাছি লাগে।
তো ও বাংলা এখনো বলছে না, খুব অল্প অল্প করে বলছে এবং ওকে থেরাপি দেওয়া হচ্ছে, তাতে কাজ হচ্ছে। তার মানে ও যেটা শোনে সেটা আসলে সেটা বলে। স্প্যানিশ। হ্যাঁ, হ্যাঁ, ও হয়তো স্প্যানিশ গুলোই চলে আসে এবং ইউটিউব তো ওই যে এআই দিয়ে যে যেটা দেখতে পছন্দ করে ওকে সেইগুলোই দেখায়। সো ইন্টারেস্টিং এই জায়গাগুলো আসলে, মানে সুবিধা যেমন আছে এআই এর, অসুবিধা তো তেমন আছে। এবং আরেকটি বিশেষ সমস্যা এখন বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে চোখের আইসাইটটা এখন প্রবলেমেটিক থাকেই, কারণ ছোটবেলা থেকে ওরা ডিভাইস দেখতে থাকে। এটা তো মারাত্মক আরেকটা দিক, যে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকার কারণে খুব আর্লি ওদের আইসাইটে প্রবলেম হয়ে যায়, চশমার প্রয়োজন হয়। আমাদের 2-3 বছর আগের একটা পেশেন্টের কথা আমার মনে আছে। ও ভর্তি হয়েছিল, ওর বাবা মা ওকে ভর্তি করছিল পাবজি খেলার জন্য। আমাদের টপিকের আজকের আরেকটা অংশ গেম। জি। তার পরপরই সম্ভবত বাংলাদেশে এখন পর্যন্ত এটা ব্যান করা হয়েছে কিনা আমি ঠিক শিওর না এই জায়গাটা, বাট হ্যাঁ তখন কথা হচ্ছিল যে পাবজি ব্যান করে দেয়া হবে। বা আমি স্পেসিফিকলি নাম ধরে বললাম কারণ ওই সময়টা ওইটার যে একটা চল প্রত্যেকে মানে ওইটাতে প্রচন্ড পরিমাণে ছিল, এবং ওই ছেলেটা তার পড়ালেখা, খাওয়া দাওয়া, শরীর সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন, এবং পাবজিতে গ্যামলিং করা হতো, মানে টুর্নামেন্ট চলতো, ওগুলার মধ্যে বাজি ধরা হতো, এই ধরনের ইস্যুও চলে আসছিল। পরে সে আমাদের এখানে পুরা ট্রিটমেন্ট, মানে একদম ফুল লেন্থ 6 মান্থসের প্রোগ্রাম করে তারপরে ওই ছেলেটা এখন পর্যন্ত ভালো আছে। তার প্যারালালি তার ড্রাগের ইস্যু ছিল, এই দুটো মিলে তাকে ভর্তি করা হয়েছিল। আমার এখনো মনে আছে, আমার সাথে যোগাযোগ হয়, সে ভালো আছে। তো তার মানে এই ধরনের রোগেরও চিকিৎসা আছে, এবং এই রকম সিমটম হলে যে কারোরই উচিত কোনো না কোনো সাহায্যের দিকে যাওয়া। সেখানে সাইকিয়াট্রিক হেল্প, সাইকোলজিস্টের হেল্প, কোনো অ্যাডিকশন সেন্টারের হেল্প, যেটা নেওয়া যায় সেটা যার জন্য যেটা কনভিনিয়েন্ট এবং প্রযোজ্য, সে সেইভাবে যদি হেল্পটা নেয় তাহলে খুব ভালো হয়। তো এটা অ্যাকচুয়ালি একটু যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনের দিকেও আসি, এই যে ডিভাইসের ডিটক্সিফিকেশন, এটাও কিন্তু ইদানিংকার একটা টার্ম, যেটা এখন করতে বলা হয় সেলফ কেয়ার হিসেবে, যে দিনের একটা টাইম পর্যন্ত যেন আমরা ডিভাইস ডিটক্স করি, মানে আমরা না ব্যবহার করি। আমার এক বন্ধু আছে, মানে ও স্বেচ্ছায় ডিভাইস থেকে ডিটক্সিফিকেশনে যায়, ও ইউজ করে না কোনো কিছু, সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আউট করে নেয়, নিজের স্মার্টফোনটা বন্ধ করে দিয়ে 1 দিন বা 2 দিন টোটালি অফ থাকে, তারপরে আবার কাম ব্যাক করে। সো মানে ইটস গুড। আমি এখন পর্যন্ত করিনি। আমি নিজে হয়তো কমিউনিকেশনের জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য নিজেকেই নিজে বোঝাই যে আমার কমিউনিকেশন দরকার হয়তো, বাট আমার ওই বন্ধুটা খুব চমৎকার করে। ও হঠাৎ করে গায়েব হয়ে যায়, 1 দিন 2 দিন কমপ্লিটলি সেরেন থাকে, তারপরে আবার কাম ব্যাক করে। সো এটা একটা রেস্টও নেয়া, এক ধরনের ডিটক্সিফিকেশন ওর গেজেট থেকে হয়ে যায়। হ্যাঁ, এবং এটা আসলে খুব হেল্পফুল, খুব দরকারও আছে। পারা তো যায়, এটা যে পারছি সে তার মানে অ্যাডিক্টেড হই নাই না, রাইট? জি। যেমন গত 2 দিন আমি আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তো আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নিয়ে গেছি যে এখানে আমি 48 আওয়ার্স থাকবো এবং 48 আওয়ার্স আমার কাছে নেটওয়ার্ক থাকবে না, এন্ড ইটস ওকে। নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে রাখা একটা, এক্স্যাক্টলি সেটা সম্ভব। আরেকটা বিরতির সময় হয়ে এলো, আমরা ফিরে এসে আবার কথা বলবো। দর্শক, আরেকটা বিরতি আমরা নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সাইরাজ মেহেদী রিঙ্কুর সঙ্গে মোবাইল গেম ও নেশা, নতুন প্রজন্ম কোন ঝুঁকিতে, এই বিষয়ের উপর। যেখানটাতে আমরা ছিলাম সেইখান থেকে যদি আমরা এবার আসি একটু চিকিৎসার দিকে, যে প্রমিসেস মেডিকেলে আপনি বলেছেন যে প্রমিসেস মেডিকেলে গেমিং অ্যাডিকশন বা মোবাইল অ্যাডিকশন, এই অ্যাডিকশনেরও চিকিৎসা দেওয়া হয়। তো আপনার কথা থেকে যেটা পাওয়া গেল যে চিকিৎসাটা মোর অর লেস সেম, ড্রাগের অ্যাডিকশনেরও যা চিকিৎসা, গ্যামলিং হোক, সবটারই অ্যাকচুয়ালি চিকিৎসা মোর অর লেস সেম। তো একটু আমি জানতে চাই যে প্রমিসেস মেডিকেলে এই নেশার চিকিৎসাটা কিভাবে দেওয়া হয়?
যে কোনো ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টারের বেসিকটা থাকে রিহ্যাবিলিটেট করা। আমার আমি বাই বর্ন অ্যাডিক্ট না, সো আমার অভ্যাসটাকে পুনরস্থাপন করাই আমার ভালো অভ্যাসটা, যেই অভ্যাসটা নিয়ে আমার জন্ম হয়েছিল সেটাকে পুনরস্থাপন করাটাই তো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্দেশ্য। প্রসেসটা মোরাললেস সব জায়গাতেই সেম। আচ্ছা, আমার যেই খারাপ অভ্যাস, আমার যেই বদ অভ্যাস ছিল সেগুলো বন্ধ করে ভালো অভ্যাসের প্র্যাকটিস করানো। সো যে কোনো ধরনের অভ্যাস প্র্যাকটিস করার জন্য সার্টেন একটা টাইম তো দরকার হয়, কারণ আমি আমার বদ অভ্যাসগুলো শেষ 4 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, কারোর অ্যাডিকশন পিরিয়ড 20 বছর, 22 বছর, এত দীর্ঘদিন ধরে আমার যেহেতু প্র্যাকটিস ছিল, এই জায়গাটাকে বন্ধ করে আমার ভালো অভ্যাস যেটা নিয়ে আমার জন্ম হয়েছে স্বাভাবিক অভ্যাসগুলাকে আবার পুনরস্থাপন করার জন্য আমাকে নির্দিষ্ট একটা মিনিমাম টাইম, আমাদের সেন্টারে একটা 6 মান্থসের একটা পিরিয়ড ট্রিটমেন্টের, এই সময় ধরে আমরা প্র্যাকটিস করি। কি একটা সুস্থ স্বাভাবিক মানুষ সকালবেলা উঠবে, জিম করবে, খাবে দাবে, ঘুরবে, খেলাধুলা করবে। অবভিয়াসলি আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলা ইন জেনারেল, যেমন আমি চাইলেই আমি একটা আমার রিহ্যাবিলিটেশন সেন্টারে আমি সবাইকে খোলা রাখতে পারবো না, একটা বাধ্যবাধকতার মধ্যে রাখতে হবে, একটা গেটের ভেতরে রাখতে হবে। সেখানে যতটুকু সম্ভব ইনডোর গেমস, জিম করা, এই সবগুলির পাশাপাশি না ট্রিটমেন্টটা চলে। আমাদের একদম সকালবেলা থেকে শুরু হয় মেন্টালস। ওরা প্র্যাকটিস করে বিভিন্নভাবে, আমাদের প্রোগ্রামে সাজানো আছে। যেমন ওরা ক্যাথারসিস করে, ওরা সামনে একজনকে ডামি বসিয়ে ওর মনের কথাগুলা তাকে বলে। আমাদের প্রোগ্রামে আরো অনেকগুলো অংশ আছে। এরপরে দুপুরবেলা লাঞ্চের পরে ওদের থেরাপি হয়, গ্রুপ থেরাপি। এরপরে সাইকিয়াট্রিস্টের সাথে বসা, সাইকোলজিস্টের সাথে বসা, এই সবগুলো পর্যায়ক্রমে হতে থাকে। ওদের ফ্রি টাইমও থাকে। সো দেখা যাচ্ছে একটা স্বাভাবিক মানুষ তার জীবনে যা যা করে তার পাশাপাশি ট্রিটমেন্টটা চলতে থাকে। এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন এই একই কাজ ওরা প্রত্যেক দিন করতে থাকে না, একটা রিহ্যাবিলিটেশনের মধ্যে না অনেকে বোর্ড হয়ে যায়। ডেফিনেটলি ওটা বোর্ড হওয়ারই জায়গা, ওইটা ট্রিটমেন্ট হচ্ছে তার। তারপর যখন দীর্ঘ 6 মাস ধরে একই জিনিসের প্র্যাকটিস হয়, তখন আসলে তার ভালো কাজগুলো আবার নতুন করে করার অভ্যাসটা শুরু হয়। এবং সবসময়ই আমরা এই কথাটা বলে দিই, রিহ্যাবিলিটেশন সেন্টার অনেকটা একটা ড্রাইভিং স্কুলের মতো। আপনি যখন ড্রাইভিং শিখবেন একটা ড্রাইভিং স্কুলে, তখন আপনার পাশে ভালো একজন ড্রাইভার বসা থাকবে যার কাছে একটা ব্রেক আছে। সো আপনি রাস্তায় যখন বেরোবেন, ওই একটা ব্রেক কিন্তু যে আপনাকে শেখাবে তার কাছে আছে। একই রকম ভাবে আপনি যখন একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে আছেন, তখন আপনার আশেপাশে আপনাকে ব্রেক করার মতো তো অনেক, আপনি চাইলেই অ্যাক্সিডেন্টটা করতে পারবেন না। অ্যাকচুয়াল ড্রাইভিং স্টার্ট হয় আপনি যখন ওই স্কুল থেকে বেরোবেন, যখন আপনার পাশে কোনো ওস্তাদ থাকবে না, আপনি যখন নিজে নিজে চালাবেন এবং ব্রেকটা শুধু আপনারই পায়ে, তখন বোঝা যাবে আপনি আসলে ড্রাইভিং ভালো পারেন কি খারাপ পারেন। একই রকম ভাবে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে যখন একটা মানুষ বেরোয়, একা একা চলা শুরু করে রাস্তায়, তখন অ্যাকচুয়ালটা বোঝা যায় যে সে আসলে ভালো থাকবে কি থাকবে না, সে কতটুকু ভালো চলতে পারবে বা কতটুকু শিখলো, কতটুকু সদিচ্ছা তার আছে, এটা সে বেরোনোর পর টের পাওয়া যায় আসলে। সো এই যে মানে একটা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট, সো এই কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে কোন কোন প্রফেশনালরা ইনক্লুডেড থাকেন? সব প্রমিসেস মেডিকেলে তো আসলে একদম নার্স থেকে শুরু করে আমাদের
সাইকিয়াট্রিস্ট পর্যন্ত সবাই আছে। এটা একটা সম্মিলিত প্রোগ্রাম। এর মাঝখানে আমরা অ্যাডিকশন কাউন্সিলর, পিয়ার কাউন্সিলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডক্টরস, জেনারেল ডক্টরস, সব ধরনের প্রফেশনের মানুষরা, মানে সব দিক থেকেই হেল্পটা করা হয়, আসলে প্রতিটা স্টেজে হেল্প করা হয়। ওকে ওকে, তো তার মানে এখানে প্রফেশনালসরা আছে সবাই, যারা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্বীকৃত, ডেফিনেটলি তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি এই সেন্টারটা এইভাবে করা হয়েছে। তো সেইখানটা এখানে কি মানে ডিএনসির অনুমোদনের ব্যাপারটা আছে? জি, ডিএনসি অনুমোদিত। জি, এবং ডিএনসির কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে তারা রেগুলার মনিটরিংও করে। নির্দিষ্ট আমি এক্সাক্ট সালটা এখন আমার মনে নেই। হ্যাঁ, তার আগ পর্যন্ত ওনাদের সার্ভেলেন্সটা ততটা ছিল না, কিন্তু ওই আমি যেই সালের কথা বলছি ওইটার পর থেকে ইটস ডিরেক্টলি আন্ডার সার্ভেলেন্স। এবং রেগুলার আসেন ওনারা, রেগুলার এসে চেক করেন, কারণ প্রত্যেকটা রিহ্যাবিলিটেশন সেন্টারের রোগী নেয়ার একটা নির্দিষ্ট নাম্বার আছে, সেগুলা চেক করেন। কাউকে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনে রাখা হলো কিনা, তাদের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই জায়গাগুলা চেক করার জন্য ওনারা রেগুলার ভিজিট করেন। তার মানে আমরা এটা বলতে পারি যে রিকমেন্ড করতে পারি যে প্রমিসেস মেডিকেল একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে কেউ নিশ্চিন্তে তাদের পরিবারের একজন সদস্য যার সাহায্যের প্রয়োজন তাকে নিয়ে আসতে পারেন এবং এখান থেকে সাহায্য নিতে পারেন। অবশ্যই, চমৎকার বলেছেন। সো এইখানটাতে এবার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট পরবর্তী কিছু চ্যালেঞ্জেস তো থাকে, সেই চ্যালেঞ্জেসগুলো কিভাবে প্রমিসেস ডিল করে? জার্নিটা শুরু হয় আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে বেরোনোর পরে, এবং কোনো রিকভারিং অ্যাডিক্টই আসলে তার সাপোর্ট স্ট্রাকচার, তার ফেলোশিপ, তার সেলফ হেল্প গ্রুপ একা ভালো থাকতে পারবে না, এদেরকে নিয়ে ভালো থাকতে হবে। তার পারিপার্শ্বিক এবং তার সাথে রিকভারিং অ্যাডিক্ট থাকাটা খুব জরুরি তার সাপোর্টের জন্য। কেন? সাধারণত একজন অ্যাডিক্ট তার মনের যেই ভাষা, তার মনের যেই কথা, এটা আরেকজন রিকভারিং অ্যাডিক্টের কাছেই বলবে এবং সে বুঝবে এবং সে ওটা ফিল করবে। একজন জেনারেল হিউম্যান বিইং যতটাই প্রফেশনাল হোক না কেন, তার জন্য বোঝাটা সে বুঝবে কিন্তু ফিল করবে না। আর রিকভারিং অ্যাডিক্ট টু রিকভারিং অ্যাডিক্ট সে বুঝবেও, সে ফিলও করবে। এবং একটা আমরা যেটা করি আমাদের ফেলোশিপে, আমাদের সাপোর্টের স্ট্রাকচারে, আমাদের কাউকে কেউ যদি কোনো প্রবলেম এসে শেয়ার করে, আমরা অ্যাডভাইস দেই না। আমরা যেটা করি, আমরা আমাদের মধ্যে তো আসলে অনেক মানুষ থাকে, তো দেখা যায় কেউ না কেউ ওই সেম প্রবলেমটা ফেস করে আসছে, তখন সে তার এক্সপেরিয়েন্স থেকে তার জন্য সে যেটা করেছিল সেটা তাকে বলে। আরেকজন মানুষও যদি সেম প্রবলেমটা ফিল করে থাকে সেও বলে, তখন ওই মানুষটার জন্য ইজি হয় যে কোনটা তার জন্য প্রযোজ্য, কোনটাতে সে হেল্প পাবে, এই জায়গাটায় কাজ করার জন্য। সো আমরা সরাসরি কোনো কিছু বলি না, আমরা সাজেশন দেই, সে তার মতো করে পিক করে নেয়। সো এই যে আমি আরেকজনের কাছ থেকে আরেকটা ফিডব্যাক পাচ্ছি, এটা খুব জরুরি আমাদের রিকভারি লাইফের জন্য। এবং আমার এখানে কোনো কিছু থাকলে আমি তো আসলে দেখবো না, আমার বন্ধু দেখবে, সে আমাকে বলতে পারবে যে তোমার এখানে কোনো কিছু একটা আছে। একই রকম ভাবে আমার করা ভুলগুলা আমার চোখে তো পড়বে না। ফেলোশিপের মধ্যে থাকার যে সুবিধাটা, সেটা হচ্ছে যে মানুষ ভুলগুলো ধরিয়ে দেয় বন্ধুরা, এটা খুব জরুরি। একজন রিকভারিং অ্যাডিক্টের জন্য ফিডব্যাক পাওয়াটা খুব জরুরি, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। চমৎকার। এই ফেলোশিপ এবং এই সাপোর্ট গ্রুপ সম্পর্কে আরেকটু জানবো আরেকটা বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরবো। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন মোবাইল গেম ও নেশা, নতুন প্রজন্ম কোন ঝুঁকিতে, এই বিষয়ের উপর আলোচনা করছেন সাইরাস মেহেদী রিঙ্কু।
যেটা নিয়ে বলছিলেন যে সাপোর্ট গ্রুপ, ফেলোশিপ এবং এই যে সাপোর্ট স্ট্রাকচার, এটা আসলে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? সাধারণত স্ট্রাকচার যত বড় হবে সেই একজন ইন্ডিভিজুয়ালের জন্য ততটা ইজি হবে। আমি তখনই তো বিশ্বাস করব আসলে যে এটা সম্ভব, মাদকমুক্ত জীবন পাওয়া সম্ভব, যখন আমি আমার মতো আরো 10 জনকে দেখব, আরো 20 জনকে দেখব। যত বেশি দেখব তত আমার বিশ্বাসটা তো ততটা স্ট্রং হবে। একই রকম ভাবে যেমন আমাদের সাপোর্ট স্ট্রাকচারে আমাদের অনেক ধরনের অনেক অ্যাক্টিভিটিস থাকে। আমরা যেমন একসাথে ঘুরতে যাই, খেতে যাই, পিকনিক করি। সামনের জানুয়ারির 9 তারিখে আমাদের পিকনিক, একসাথে ঘুরতে যাচ্ছি। সাডেন প্ল্যান করি আমরা, এমন হঠাৎ করে আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা কথা বলি, কথা বলে হঠাৎ করে হয়তো কোথাও ডিনারে চলে গেলাম, কোথাও লাঞ্চে চলে গেলাম, একসাথে হই। এই যে ব্যাপারগুলা, এই ধরনের অ্যাক্টিভিটিস একটা নিউ কামারকে অনেক হেল্প করে। সে যখন বোঝে যে মানে ড্রাগলেস লাইফটা আসলে একদম পানসে না, তারও তো রিওয়ার্ডের দরকার আছে। এতদিন সে আসলে একটা ফেক রিওয়ার্ড নিয়ে 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 সে তো অভ্যস্ত। হঠাৎ করে ড্রাগলেস লাইফে ঢোকার সাথে সাথে ওই রিওয়ার্ডগুলো তো বন্ধ হয়ে যায়, তখন তার তো আসলে অন্য রিওয়ার্ডের দরকার হয়। সো এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে ফেলোশিপে বা আমাদের সাপোর্ট স্ট্রাকচারে অনেক হেল্প করে। সো লাইফের চার্ম বাড়ায়। আরেকটা ব্যাপার হয় যে অ্যাকসেপ্টেন্স, এই গ্রুপটার কাছে সে নিজেকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড ফিল করতে পারে। যে অ্যাকসেপ্টেন্সটা অ্যাকচুয়ালি তার সমাজে তার কাছে মানে বেশ অভাব আছে। ডেফিনেটলি কেউ তো তার কথা শুনতো না, কেউ তার কথা বুঝতো না, কেউ তাকে মানতো না। এখন আমি যখন আমার ফেলোশিপে যে আমি যখন দুটা কথা বলবো, এখানে কেউ আমাকে ফেলে দিবে না, সবাই আমার কথা শুনবে। আমি যেটা বলবো সেটা শোনার মতো মানুষও যে আছে এইটা জানাটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি যখন নতুন নতুন একটা ফেলোশিপে ঢুকবো, কারণ আমি আসলে এটাতে অভ্যস্ত যে আমি বলবো কিন্তু কেউ পাত্তা দিবে না। কারণ বেশিরভাগ সময়ই আমি আমার ইউজিং লাইফে আমি অনেক মিথ্যা কথা বলে আসছি। সবাই ভাববে যে ও যেটা বলতেছে ম্যাক্সিমামই মিথ্যা। তো এখন যখন আমি আমারই মতো অনেকগুলো মানুষের মধ্যে আমার ফিলিংটা যখন বলবো, তখন সবার একটা অ্যাপ্রিসিয়েশন থাকে, একটা সহানুভূতি থাকে, শুরুর দিকে একটা ভালোবাসা থাকে। এই ভালোবাসা পাওয়াটা খুব জরুরি। লাভ, কেয়ার, রেসপেক্ট ভীষণভাবে। পরিবারের দিক থেকে যেরকমটা হয় যে আপনি যেটা বললেন যে তার উপরে ভরসা আসলে করতে পারছে না, তাকে বিশ্বাস করতে পারছে না, এবং আতঙ্কিত হয়ে থাকে যে আবার কি শুরু করলো কিনা। এবং কোনো না কোনো সাইন যদি তার কাছ থেকে পাওয়া যায়, হয়তো কোনো একদিন একটু লো মুডে আছে, কোনো একদিন হয়তো তার কাছে এসে হয়তো এক্সপ্রেস করে ফেলেছে যে ইচ্ছা করছে, বা একটু আর্লি ঘুমায় গেল কোনো একদিন, বা একটু দেরি করে ঘুম থেকে উঠলো, যে কোনো কিছু হতে পারে। এরকম আমাদের লাইফে মানে রেগুলার ফেস করতে হয় এই ধরনের কমপ্লেন আমরা পাই। এটা খুবই একটা কমন একটা প্রবলেম। সো আমার এই সমস্ত ক্ষেত্রে আমার একটা খুব সুন্দর একটা পরামর্শ থাকে। আমি তখন ওই মানুষটাকে জিজ্ঞেস করি যে তোমার আসলে অ্যাডিকশন পিরিয়ডটা কত দিনের? কেউ বলে 5 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 8 বছর। বলছি অ্যাডিকশন পিরিয়ড যদি 6 বছর হয়ে থাকে, মিনিমাম 3 বছর আসলে প্যারেন্টসদেরকে দেওয়া উচিত, গার্ডিয়ানদেরকে দেওয়া উচিত তার বিশ্বাসটা অর্জন করার জন্য। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ সময়ই আমরা আমাদের কোনো ধরনের কোনো ট্রাস্টের জায়গা রাখিনি, আমরা ভেঙে ফেলেছি, আমরা কোনো কথা রাখি নাই। তো মিনিমাম অর্ধেকটা সময় তো আসলে তাদেরকে দেওয়া উচিত আমার উপরে আবার ওই ট্রাস্ট সিস্টেমটা রিবিল্ড করার জন্য। তারপরে দেখা যাবে। আচ্ছা, তো তার মানে গ্রোথ শুধুমাত্র মাদকাসক্ত ব্যক্তিরই হতে হবে তা নয়, তার ফ্যামিলিরও দরকার এবং ইকুয়াল টাইম তাদেরও দরকার আছে। একজন মানুষ যদি 6 মাস রিহ্যাবিলিটেশনে সময় নিয়েছেন ট্রিটমেন্টের জন্য, তার ফ্যামিলিরও সেই সময়টাতে গ্রোথের জন্য কাজে লাগানো প্যারালালি একই সাথে
কন্টিনিউয়াসলি কাউন্সিলিং করে যেতে হবে, ফ্যামিলি কাউন্সিলিং গুলো করে যেতে হবে, কারণ ফ্যামিলি কাউন্সিলিং না করলে ফ্যামিলি আসলে জানবেই না যে তার সন্তান, তার রিলেটিভ, তার পেশেন্ট আসলে কি ধরনের আচরণ পরবর্তীতে করতে পারে এবং তার এগেইনস্টে তাদের কি ধরনের আচরণ করা উচিত। সো ফ্যামিলি কাউন্সিলিংটা খুব জরুরি। মানে ফ্যামিলিকেও এখানে ইনক্লুড হতে হবে এবং জার্নিটা শুধু একজনের না, একজনের জার্নিটা না। পুরো পরিবারের, পুরো পরিবারকে Definitely. সহই এখানে গ্রোথটা ইনিশিয়েট করতে দিতে হবে এবং এই জায়গাটা জানাটা খুব প্রয়োজন আছে। আসলে এই অ্যাডিকশন ট্রিটমেন্টে প্রচুর নলেজের দরকার, যেটা আপনি বললেন যে রিকভারিরও একটা সময় আছে, শুধুমাত্র ট্রিটমেন্ট করবে বিষয়টা তা না, রিকভারিটা মেনটেনেন্সও করতে হয়, সেখানেও কিন্তু প্যারেন্টসদের বা ফ্যামিলির একটা অনেক বড় ভূমিকা আছে। অনেক প্যারেন্টকে বা অনেক ফ্যামিলিকে আমি এভাবেই বলতে শুনি যে সাপোর্ট গ্রুপের কথা আপনি খুব জোর দিয়ে বললেন, এই সাপোর্ট গ্রুপের ব্যাপারে তাদের খুব নেগেটিভ অ্যাটিটিউড আছে। তাদের কাছে যুক্তিটা এরকম যে ট্রিটমেন্ট তো করে এসেছে, আবার কেন ওদের সঙ্গে যেতে হবে, আবার যদি যায় তাহলে তো ও আবারও সেই পরিবেশের ভেতরেই গেল। সেই গার্ডিয়ানকে যদি আসলে প্রপারলি এটা বোঝানো যায় যে এডুকেশনটা দেয়া যায় যে এটা একটা লাইফ লং প্রসেস এবং যেই জিনিসটা আসলে তাদেরকে আজীবন ফেস করতে হবে, যে এই অ্যাডিকশনটাকে মেনটেন করে তারপর সামনের দিকে এগোতে হবে। দ্যার ইজ নো নোন কিওর, এটাকে মেনটেন করে চলতে হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে। সো এই মেনটেনেন্সটা তো আমার লাইফ লং, আমার এই জার্নিটা লাইফ লং। সো এই জায়গাটা যদি, এই শিক্ষাটা, এই এডুকেশনটা যদি প্যারেন্টসকে প্রপারলি দেয়া যায়, হ্যাঁ হয়তো 100 জনে 2 জন মানবে না, কিন্তু বাকিরা তো বুঝবে। এই বাকি যারা বুঝবে এর মধ্যে থেকে হয়তো 50% কাজে দিবে, 50% দিবে না। মানে অনেক ধরনের অনেক সমস্যা তো সব জায়গায় হয়। অ্যানোনিমিটির ইস্যু থাকে, অনেকে চাই না যে তার সন্তান আসলে ওপেনলি যাক, তার কারণ তাদের নেমিং এর ইস্যু আছে। সো সবকিছু মিলে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। এবং অনেক পরিবারেরই খুব রিকোয়ারমেন্ট থাকে যে সে যেন, মানে সে যে কাজের সঙ্গে ছিল খুব দ্রুত আবার সেই কাজে সে যেন ফেরত যায়, তার একটা প্রোডাক্টিভ লাইফ সে যেন খুব দ্রুত শুরু করে ফেলে। প্রত্যেকে বলে যে ও তো অনেক পিছিয়ে গেল, অনেক পিছিয়ে গেল, ওর সঙ্গে সবাই পড়াশোনা এখন শেষ করে ফেলেছে, ওর সঙ্গে যারা চাকরি করছিল তারা তো অনেক দূর এগিয়ে গেল, সে তো পিছিয়ে যাচ্ছে। এই একটা চাপ যদি কন্টিনিউ করতে তাহলে আরো পেছাতো, এখন তো তাও থামলো, পেছানো বন্ধ হলো, সে একটা জায়গায় স্থির হলো, তো তাকে আরেকটু স্টেবল করে তারপরে সামনের দিকে নেওয়া উচিত। না হলে আবার যদি পেছানো শুরু করে তখন গতিটা অনেক বেশি হবে। এই জিনিসটা বোঝাটাও জরুরি। যেমন উইথ অল ডিউ রেসপেক্ট টু অল প্যারেন্টস, অনেক প্যারেন্টস যারা চান না যে প্রপারলি, হ্যাঁ নেমিং এর ইস্যু থাকতেই পারে, অ্যানোনিমিটি থাকতেই পারে, বাট আমি এতটুকু বুঝি যে আমার সন্তান, আপনার সন্তান যখন আসলে নেশার জায়গাটায় ঢুকে যায়, এটা তো আসলে মানুষ টের পায়। তো তার থেকে অনেক বেটার কি না যে সে আসলে ট্রিটমেন্ট নিচ্ছে, সে আসলে ভালোর পথে, নেশা করার থেকে তো বেটার। তো তাহলে আসলে প্রবলেমটা কোথায়? ওটাই সবাইকে আমরা আহ্বান জানাবো যে ওই জায়গাটাকে কনসিডারেশনে আনা হোক, যে তার একটা অসুস্থতা আছে এবং সেই অসুস্থতার চিকিৎসা করা হচ্ছে, সেই চিকিৎসায় যথেষ্ট সময় দিয়ে এই ট্যাবু থেকে না বেরোনো পর্যন্ত ড্রাগ ট্রিটমেন্টটা আসলে করাটা অনেক টাফ। হ্যাঁ, তো সেই ট্যাবু থেকে আমরা যাতে বের হতে পারি সেই প্রত্যাশাই রাখছি আমাদের আজকের এই আলোচনা থেকে। অনেক ধন্যবাদ শাহরাজ মেহেদী রিঙ্কু, আপনাকে চমৎকার এই আলোচনা, মানে আপনার জীবন ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক যে ইয়েগুলো আপনি এক্সাম্পলগুলো আনলেন, আশা করি দর্শকদের জন্য উপকার হয়েছে। দর্শক, আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য যথেষ্ট উপকারী হয়েছে এবং আগামী সপ্তাহেও আপনারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।